প্রতিটা প্রফেশনের মতন এমআর প্রফেশনেরও কয়েকটা রুলস অ্যান্ড রেগুলেশন আছে। যদি এই রুলসগুলোকে আমরা ফলো করি তবেই আমরা কিন্তু আগামী 10-15 বছর কাজ করতে পারবো। আর যদি বলি যে আমি এই রুলসগুলোকে মানি না, মানতে চাইছি না, সেই ক্ষেত্রে আমরা প্রতি পদে প্রবলেম ফেস করব। তাহলে কি কি রুলস আজকে জানবো এই ভিডিওতে। প্রথমে আমরা জানবো যে এই প্রফেশনে থাকতে গেলে কোন কোন স্কিলকে আমাদেরকে চটজলদি অ্যাকোয়ার করতে হয়, কোন কোন স্কিলগুলোকে আমাকে আরও বেশি পলিশ করতে হয়। ওকে, প্রথম বিষয় যেটা লাগবে, সেলস অ্যান্ড মার্কেটিং যে কোনো জবের মতন এই জবেতেও রিলেশনশিপকে বিল্ড করা। আমার কাস্টমার যেহেতু 3টে, ডক্টর, কেমিস্ট, স্টকিস্ট, ওনাদের সাথে যত অল্প সময়ে রিলেশনশিপ বিল্ড করতে পারবো জানবে তুমি কিন্তু প্রফেশনে দীর্ঘস্থায়ী হবে। তোমার হাতে অনেক ডাক্তার থাকবে, তোমার হাতে অনেক কেমিস্ট থাকবে, তোমার সাথে ভালো সম্পর্ক থাকবে স্টকিস্টের, আর এই 3টের সমারোহেই তুমি কিন্তু বেস্ট এমআর হয়ে যাবে। ওকে, এই রিলেশনশিপ বিল্ড করার জন্য তোমাকে কি করতে হবে? তোমাকে চোখ কান খুলে রাখতে হবে। তোমার সিনিয়র কি কি শেখাচ্ছে শেখো। তোমার যে সিনিয়র দাদারা কিভাবে ডিটেলিং করছে, কিভাবে কেমিস্টের সাথে ডিল করছে, কিভাবে স্টকিস্টের সাথে ডিল করছে দেখো। তোমার আরএসএম যখন কাজে আসছে, হয়তো উনি বকাঝকা করছেন, কিন্তু বকাঝকার ফাঁকেও ওনার কাছ থেকে প্রশ্ন করো যে স্যার আমি কিভাবে সেলকে ইনক্রিজ করবো, কিভাবে রিলেশন বিল্ড করবো, উনি কিভাবে কথা বলছেন ডাক্তারবাবুদের সাথে, উনি কিভাবে কথা বলছেন কেমিস্টের সাথে। দেখো, আমাদেরকে এই রিলেশন বিল্ড করতে গিয়ে কয়েকটা জিনিস করতে হয়। এক, আমাদেরকে লয়াল থাকতে হয়, ট্রাস্টেবল হতে হয়। যখন কোনো কিছু কমিটমেন্ট করব ডাক্তারবাবুর সাথে, কেমিস্টের সাথে, স্টকিস্টের সাথে, এই বিষয়ে আমাকে কিন্তু এই কমিটমেন্ট ফিল করতে হবে। যদি আমি কমিটমেন্ট ফুলফিল না করতে পারি, সহজে কিন্তু রিলেশনশিপ হবে না। ওকে, তার সাথে লাগবে আমার কনসিস্টেন্সি, বারবার অ্যাপ্রোচ করা, বারবার ওনাদের কাছে ফিরে যাওয়া, আমাদের কাস্টমারদের কাছে। এইভাবে কিন্তু আমরা আস্তে আস্তে রিলেশনশিপ বিল্ড করতে পারি। 2 নম্বর যেটা লাগে এই প্রফেশনে, নলেজকে কিন্তু ভালোই অ্যাকোয়ার করতে হয়। নলেজ অ্যাকোয়ার বলতে তুমি যে কোম্পানিতে আছো, ওই কোম্পানির যে প্রোডাক্ট আছে, এই প্রোডাক্ট সম্বন্ধে বিস্তারিত পড়াশোনা করো। সঙ্গে দেখো যে তোমার কম্পিউটার ব্র্যান্ড কি আছে, তাদের প্রোডাক্ট কিভাবে চলছে। এই নলেজ সম্বন্ধে পার্টিকুলার সপ্তাহে একটা সময় রাখো যে 2-3 ঘন্টা স্টাডি কর। যত নলেজ তোমার আপগ্রেড করবে, যত এই প্রফেশনে যাওয়ার জন্য তুমি নিজেকে ইমপ্রুভ করার চেষ্টা করবে এডুকেশনালি, ওকে, জানবে যে এটা তোমার জন্য অনেক বেশি হেল্পফুল। ধরো তুমি প্রফেশনে জয়েন করেছো, তুমি ফিজিওলজি, অ্যানাটমি সম্বন্ধে তোমার নলেজ নেই, কিভাবে ফার্মাকোলজি সম্বন্ধে তোমার নলেজ নেই, নেই, কিন্তু জানা যেতে পারে। ওকে, তোমার সপ্তাহে 2-3 ঘন্টা সময় দিলে, পড়াশোনা করলে যে কিভাবে একটা ওষুধ কাজ করে, কিভাবে আমার ওষুধটা কম্পিউটার ব্র্যান্ডকে বিট করবে, বা আমার ওষুধটার মধ্যে কি এফিকেসি আছে, বা মোড অফ অ্যাকশন কি আছে। এই যে স্টাডিটা যত বেশি করতে পারবে, নলেজকে যত বেশি অ্যাকোয়ার করতে পারবে, বা নতুন কি প্রোডাক্ট মার্কেটে এসেছে, এই খিদিটাও কিন্তু আমাদের দরকার। আমরা অনেক সময় ভাবি যে ঠিক আছে ভাই, অনেক হয়ে গেছে, 2-5 বছর একটা কোম্পানিতে রয়ে গেছি, বাস দ্যাটস এনাফ। আমি এমনও এমআরকে দেখেছি, মেবি বড় কোম্পানিতে আছে, মেবি ভালো সেল আছে, মারাত্মক সেল আছে, কিন্তু প্রোডাক্ট নলেজ একদম শো, যার ফলে কি এমআর হয়েই রয়ে গেছে, এসএম বা আরএসএম এর জন্য যেতে পারেনি। বলেন আলটিমেট সাকসেসের যে সিঁড়িটা উঠতে পারে। তাই প্রোডাক্ট নলেজকে কিন্তু আমাদের অল টাইম অ্যাকোয়ার করতে হবে। 3 নম্বর বিষয়, এই প্রফেশনের অন্যতম হাতিয়ার, তুমি হয়তো খুব বেশি এডুকেটেড, খুব বেশি নলেজেবল, বাট তোমার মধ্যে এই ফলো আপ করার চাহিদাটা নেই, তাহলে কিন্তু এই প্রফেশনে টিকতে পারবে না। তোমাকে মারাত্মকভাবে ফলো আপ করতে হবে, মারাত্মকভাবে। এই প্রফেশনে একটি কথা সিনিয়ররা বলে বারবার যখন তোমার সাথে কাজ করবে, ফলো আপ করো। আজকে ভিজিট করলে রিপোর্ট নাও, পরের সপ্তাহে ভিজিট করে দেখো ডাক্তারবাবু কি বলছেন, ফলো আপ। তাই ফলো আপ হচ্ছে এই প্রফেশনের অন্যতম একটি হাতিয়ার। যখনই কোনো একটা ডাক্তারবাবুকে সময় দেবে, যখনই কোনো একটা কেমিস্টকে সময় দেবে, চেষ্টা করবে যে উইদিন 15 ডেজ ওই ডাক্তারবাবু বা ওই কেমিস্টের কাছে আরেকবার মুখটা দেখানো। এই যে বললাম না যে রিলেশনশিপ বিল্ড কিভাবে হবে, ফলো আপ করে হবে। যত তুমি ওনাদের ক্লোজ থাকবে, ততটাই তোমাকে ওনারা মনে রাখবেন, আর এইভাবে রিলেশনশিপ হবে। তাই ফলো আপের কোনো বিকল্প নেই, কনসিস্টেন্সির কোনো বিকল্প নেই এই প্রফেশনে। ডে 1 থেকে যেদিন তুমি রিটায়ারমেন্ট নেবে, ততদিন অবধি এই ফলো আপ করতে হবে। ওকে, এটা তোমাকে মাথায় রাখ। এরপরে আরেকটা জিনিস এই প্রফেশনে খুব ইম্পর্টেন্ট, আমার যেটা মনে হয়, যখন এই প্রফেশনে তুমি জয়েন করবে, কোনো কিছু কথা বলার আগে, কোনো কিছু বিষয়ের জানানোর আগে ভালো করে শোনার চেষ্টা করো। লিসেন কেয়ারফুলি, লিসেন অ্যাক্টিভ। ওকে, আমরা যখন কোনো ডাক্তারবাবুর কাছে যাই, আমরা তো ডিটেলিং করবো। ডিটেলিং করার পরও দেখবে ডাক্তারবাবুর কিছু কথা থাকে বা কিছু বক্তব্য থাকে, সেটা আমার বুঝতে হবে, শুনতে হবে। বা তোমার সিনিয়র যখন কোনো কিছু বলছে, সেটা আমাকে বুঝতে হবে, সেটাকে আমাকে অ্যাপ্লাই করতে হবে। ইভেন আমরা যখন কোনো কেমিস্টের কাছে যাবো, কেমিস্ট হয়তো খুব কড়া কথা বলছে, আমাকে সেটাকে কথাটা শোনার ক্ষমতা রাখতে হবে। যখনই তোমার কড়া কথা বলবে, জানবে ওই কেমিস্ট কিন্তু তোমার পরবর্তীকালে বন্ধু হয়ে যেতে পারে। ওকে, তো লিসেন ব্যাপারটা আমাদের খুব ইম্পর্টেন্ট এই প্রফেশনে। যত ভালো করে শুনবো, তত ভালোই কিন্তু বুঝে শুনে অ্যান্সার দিতে পারবো, উত্তর দিতে পারবো। তা না হলে হাড়বড়ি করতে গিয়ে, তাড়াহুড়ো করতে গিয়ে ভুল ভাল কথা বলে আসবো।
যেটা আমার জন্য আবার প্রবলেম হয়। ওকে, অন্তিম যে বিষয়টা বলবো যে এই প্রফেশনে অবশ্যই যেটা তোমাকে করতে হবে, যে কোনো ব্যক্তিকে রেসপেক্ট দেওয়ার চেষ্টা করো। রেসপেক্ট দেওয়াটা ইম্পর্টেন্ট এই প্রফেশন। তুমি যখন সিনিয়র দাদাদের সাথে কথা বলবে তাদেরকে রেসপেক্ট করো। তোমার যে জুনিয়র হবে এমনটা নয় যে জুনিয়র বলে তাকে একটা তাচ্ছিল্য করে দেখা, তুমি এখন অনেক পণ্ডিত হয়ে গেছো, মার্কেটে 5 বছর আছো, হ্যাঁ কেন আগে, এটা নয়। ডেফিনেটলি আমরা আমাদের রেসপেক্ট যে বিষয়টা সব জায়গাতে অ্যাপ্লাই করবো। আমাদের কলিগদের সাথে করব, আমাদের সিনিয়রদের সাথে করব, আমাদের যে ডাক্তারবাবুরা আছেন অবশ্যই রেসপেক্ট তো দেখাতেই হবে। ইভেন আমাদের যে কেমিস্ট আছে সেখানেও রেসপেক্ট দেখাতে হবে। যত বেশি তুমি পোলাইট থাকতে পারবে, যত বেশি তুমি তোমার একটা ভালো ব্যক্তিত্ব দেখাতে পারবে, জানবে সেম ফিডব্যাক তুমি পাবে। তোমার যদি রুড বিহেভ থাকে তুমি কিন্তু সেম রুড বিহেভ পাবে অপর ব্যক্তির কাছ থেকে। ওকে, কেউ ধরো তোমার সাথে রুড বিহেভ করলো, বাট তুমি তার পরিপ্রেক্ষিতে তুমি যদি একটা ভালো বিহেভ করো, ও কিন্তু তোমাকে অনেক বেশি মনে রাখবে। এই কারণে যে এই ব্যক্তিটার পার্সোনালিটি একটু আলাদা, তাই আমাদেরকে সর্বক্ষণ রেসপেক্টফুল হতে হবে অল জায়গাতে, অল এরিয়া। ওকে, এই কয়েকটা জিনিস আমাদেরকে করতে হবে এই প্রফেশনে দীর্ঘস্থায়ী হওয়ার জন্য। এবার আসি কি কি করব না, কোন জিনিসটাকে আমরা অ্যাভয়েড করব। কারণ আমরা অনেক বাই নেচার আছি যে কিছু কিছু হ্যাবিট থাকে, কিছু কিছু পার্সোনালিটি থাকে যেগুলো ক্ষতিও করতে পারে এই প্রফেশন। ফার্স্ট, আমরা কিন্তু এই প্রফেশনে কখনোই হাইলি অ্যাগ্রেসিভ হতে পারবো না, কোথাও অ্যাগ্রেসিভ ব্যাপারটা দেখাতে পারবো। ডেফিনেটলি অ্যাগ্রেসিভ হবে তোমার মনে মনে যে আমাকে সেল ইনক্রিজ করতে হবে, আমাকে ইনকাম করতে হবে, এটা আলাদা স্পিরিট। মনটা নয় যে কোথাও কাউকে কটু কথা বলা, মার্কেটে খুব অ্যাংরি ব্যাপারটা দেখা, বা যে কোনো মানুষকে অন দ্য স্পটে ইনসাল্ট করা, এই ধরনের অ্যাগ্রেসিভ ব্যাপারটা আমরা কিন্তু দেখাতে পারি না। মার্কেটে কিন্তু খুব ব্যাড ইমপ্রেশন এসে যায়। তাই অ্যাগ্রেসিভ ব্যাপারটাকে আমরা সাপ্রেস করবো 100%, 80% নয়, 90% নয়, ওকে 100%। আমি যখনই আমার এমআরএ ড্রেসটা পরে নেবো, অল টাইম আমাকে চিন্তা করতে হবে যে আমি এখন কিন্তু ডিফারেন্ট ব্যক্তিত্ব, আলাদা পার্সোনালিটি মেনটেন করছি। ওকে, আর কি করব না, আমরা ইগনোর করব অনেক ব্যাড অবজেকশন। অনেক কিছু হবে যে আমার মনে হবে যে এই প্রফেশনের জন্য ভালো নয়, এটা খারাপ, ওটা খারাপ, সেটা খারাপ। অনেক কিছু হয়তো তোমার প্ল্যান ম্যাপিক হবে না, তো ওই প্ল্যান ম্যাপিক না হওয়াতে আমরা কিন্তু পড়ে থাকবো, ইগনোর করার চেষ্টা করবো, সামনের দিকে হাঁটার চেষ্টা করবো। যেমন ধরো তুমি একটা সারাদিনে প্ল্যান করেছিলে যে অমুক ডাক্তারকে ভিজিট করবো, এটা করবো, এইটা বলবো, বাট সেই অনুযায়ী হলো না, একটা ব্যাড ইমপ্রেশন পড়ে গেল, বা অন্য কিছু ঘটনা ঘটে গেল যেটা তোমার জন্য মনে হলো আজকে দিনটা খারাপ গেল, ঠিক আছে, দ্যাটস ওকে, বাট নেক্সট ডে তো আছে। তাহলে যে কোনো ব্যাড যে অবজেকশন আমরা পাই, সে ব্যাড অবজেকশনকে ইগনোর করবো। অবশ্যই অবজেকশন তো পাবোই বিভিন্ন রকমের, সেগুলো আমরা হ্যান্ডেল করবো। কোথাও যদি ব্যাড ইমপ্রেশন পেয়ে যাই, সেগুলোকে আমরা ইগনোর করবো, সেটাকে চেষ্টা করবো রেকটিফাইড করা, ভালো করার। আর একটা আমি এই প্রফেশনে দেখেছি, যখন আমি কাজ করতাম, যখন কোনো একটা ডাক্তারবাবুর চেম্বারে গেছি, হয়তো ভিজিট করতে করতে 1 ঘন্টা 1.5 ঘন্টা হয়ে গেছে, অনেক এমআর থাকে আননেসেসারি টক করে, যে কথাগুলো একদমই প্রফেশনাল ভাবে চলেন না, সেই ধরনের কিছু কিছু কথা বক্তব্য রাখে, অনেক কিছু করে। আমি পার্সোনালি মনে করি, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, এই ধরনের বিষয়গুলোটা তোমার এমআর প্রফেশনে না করাটাই ভালো। তুমি যেহেতু গেছো অ্যাজ এ প্রফেশনাল ব্যক্তি হিসাবে, তোমার যতটুকু কাজ থাকবে অ্যাজ এ ক্লিনিক অ্যাক্টিভিটি সেটাই করে আসবে। তার বাইরে তোমার যদি মনে হয় যে কোনো একটা রাজনৈতিক মতামত নিয়ে আলোচনা করব, তোমার যদি মনে হয় যে ক্রিকেট নিয়ে আলোচনা করব, কারণ আমাদের দেশে এগুলো তো খুব পপুলার বিষয়, সকলে কম বেশি ভালোবাসি বলতে, তো এগুলোকে আমরা অ্যাভয়েড করব। কারণ দেখেছি কিছু কিছু এমআরদেরকে এমন ধরনের রাজনৈতিক আলোচনা করতে, যেটা তো একদমই ব্যাড ইমপ্রেশন, অবশ্যই ক্লিনিকের বাইরেও পড়েছে, এবং মেবি ডাক্তার কাছে যদি এটা চলে আসে, সেই ডাক্তার কাছে পড়বে। তো এই ধরনের বিষয়গুলো থেকে অ্যাভয়েড করবে। কোনো বিষয়তে তোমার কারোর সাথে আর্গুমেন্টে যেও না, কাউকে জোর করে বোঝানোর চেষ্টা করবে না। তোমার কাজ যেটা অ্যাজ এ প্রফেশনাল ব্যক্তি হিসেবে সেটাই করে আসো। এবার যদি মনে হয় যে আমাকে আড্ডা দিতে হবে, গল্প করতে হবে, তার জন্য তোমার রেস্ট অফ টাইম আছে, তুমি বাড়ি ফিরে এসে তোমার বন্ধুর সাথে করো, বা তোমার ওই এমআর বন্ধুদের সাথেই আলাদা করে আড্ডা দাও। ওকে, এই কয়েকটা বিষয় তোমরা যদি লক্ষ্য রাখো, আমার মনে হয় যে আগামীতে অনেক ভালোভাবে নিজেকে এই প্রফেশনে এনজয় করতে পারবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এমআর বিষয়ে যদি তোমার আরো কিছু অ্যাডভাইস চাই, যদি তুমি চাও যে পার্সোনালি কিছু কাউন্সেলিং করা, তার জন্য ডেসক্রিপশনে আমার নাম্বার দেওয়া আছে, মেসেজ করে নিও। আর এমআর কোর্সে যদি কেউ এনরোল করতে চায়, তারও লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে। পরের ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।